আমি মালা ভট্টাচার্য। নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 14/1/2024 আমি গল্পমালা চ্যানেলে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা সবুজ রাক্ষস গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। একদিন রাত্রিকালে আমি শয়ন করিয়া আছি, অঘোর নিদ্রায় আমি অভিভূত আছি। বাহির বাটিতে আমার ঘর, আর ভিতর বাটিতে পালমশায়ের ঘর। এই দুই ঘরের মাঝখানে যে দেয়াল, সেও দেয়ালের ঠিক গায়ে আমার বিছানা ছিল। সহসা পালমহাশয়ের দিক হইতে সেই দেয়ালের গায়ে গুপ গুপ করিয়া শব্দ হইতে লাগিল। সেই শব্দে আমার নিদ্রা ভঙ্গ হইয়া গেল। শুইয়া শুইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কে শব্দ করে? তাহার ঘর হইতে পালমহাশয় উত্তর করিলেন, শীঘ্র উঠিয়া বাহিরে এসো, বিশেষ প্রয়োজন আছে, গোল করিও না। আমি উঠিয়া প্রথমে ঘড়িতে দেখিলাম যে রাত্রি 2 প্রহর অতীত হইয়া গিয়াছে। দ্বার খুলিয়া আমি বারান্দায় গিয়া উপস্থিত হইলাম। পালমহাশয়েরও সেই সময় আপনার ঘরের ভিতর হইতে বাহির হইয়া বারান্দায় দ্বারের খিল খুলিলেন। আমার দিকে সেই দ্বার শৃঙ্খল দ্বারা আবদ্ধ ছিল। পালমহাশয় আমাকে সেই শৃঙ্খল খুলিতে বলিলেন। আমি শৃঙ্খল খুলিলাম। ভিতর বাটি এক হইয়া গেল। এই সময় আমি দেখিতে পাইলাম যে লাঠি ধরিয়া কে একজন অতি ধীরে ধীরে পালমহাশয়ের সিঁড়ি দিয়া নিচে নামিবার উপক্রম করিতেছে, আর প্রদীপ হাতে লইয়া পালমহাশয়ের গৃহিণী তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছেন। ভালোরূপে দেখিয়া আমি তাহাকে চিনিতে পারিলাম। সে নিয়োগীর পীড়িত পুত্র। শয্যাশায়ী মরণাপন্ন রোগী এত রাত্রিতে কেন যে আসিয়াছে, তাহা ভাবিয়া আমি ঘোরতর বিস্মিত হইলাম। পালমহাশয় চুপি চুপি আমাকে বলিলেন, আস্তে কথা কহিও, বিশেষ প্রয়োজন আছে, আমার ঘরের ভিতর এসো, তাহার পর সকল কথা তোমাকে বলিব। পালমহাশয়ের আজ্ঞায় বারান্দার দ্বারে খিল দিয়া নিঃশব্দে আমি তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। 5-6 পা গিয়াই পালমহাশয়ের দ্বারের নিকট উপস্থিত হইলাম। পালমহাশয় ঘরের ভিতর প্রবেশ করিলেন। আমিও প্রবেশ করিবার উপক্রম করিতেছি। এমন সময় সর্বনাশ! চাহিয়া দেখি তাহার ঘরের ভিতর এক রাক্ষস। ঘরের মাঝখানে মাদুরের উপর আসন পিড়ি হইয়া রাক্ষস মহাশয় গট হইয়া বসিয়া আছেন। আরও আশ্চর্য কথা, লজ্জাশর্মের মাথা খাইয়া পালমহাশয়ের কন্যা সেই মাদুরের এক পাশে বসিয়া আছে। ভয়ে আমার পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। আমি ভাবিলাম যে আর কিছু নয়, পালমহাশয় এই রাক্ষসকে আপনার জামাতা করিয়াছেন। জল খাবার স্বরূপ আমার দেহটি তাহাকে প্রদান করিবার নিমিত্ত এই ঘোর রাত্রিতে তিনি আমাকে ডাকিয়া আনিয়াছেন। যাহা হোক, আমি তাহার ঘরের ভিতর আর প্রবেশ করিলাম না। প্রাণ লইয়া তৎক্ষণাৎ সে স্থান হইতে পলাইবার উপক্রম করিলাম, কিন্তু পালমহাশয় খপ করিয়া আমার হাত ধরিয়া ফেলিলেন। আমার হাত ধরিয়া তিনি বলিলেন, কোথা যাও? আমি তাহার পায়ে পড়িলাম। তাহার পা দুইটি জড়াইয়া আমি বলিলাম, আমি একলা মায়ের একলা ছেলে, দোহাই আপনার। পালমহাশয় বলিলেন, সে আবার কি? আমি বলিলাম, দোহাই আপনার উনি জামাতা, উনি বোধহয় বিভীষণের প্রপৌত্র, উই দেবতা। আমাকে খাইয়া উনি সুখ পাইবেন না। উনি বরং আসিয়া টিপিয়া দেখুন, আমার গায়ে মাংস নেই, আমার গায়ে সব হাড়। পালমহাশয় বলিলেন, এ বলে কি? আমি বলিলাম, আমাকে ছাড়িয়া দিন। রাক্ষস মহাশয়ের নিমিত্ত আমি ভালো মোটা তাজা মানুষ ডাকিয়া আনিতেছি। তাহার কোমল মাংস ভক্ষণ করিয়া রাক্ষস মহাশয় পরম তৃপ্তি লাভ করিবেন। জামাতার আদর করিয়া আপনিও সন্তোষ লাভ করিবেন। আমাকে খাইয়া তাহার সুখ হইবে না। এ চাষার মাংস, সহস্তে আমরা চাষ করি। আমাদের মাংস শুষ্ক ও কঠিন, ঠিক দড়ির মতো, দোহাই আপনার। পালমহাশয় উত্তর করিলেন, তোমাকে আর কি বলিব, তুমি মানুষ না কি তাহাই আমি বুঝিতে পারি না। রাক্ষস আবার কোথায়? আমার এত বয়স হইয়াছে, কিন্তু রাক্ষস আমি কখনো দেখি নাই। ইনি আমার পুত্র। বিপদে পড়িয়া আমার পুত্রকে ছদ্মবেশ ধারণ করিতে হইয়াছে। এই যে পরচুলা, দাড়ি, গোপ, আর এই যে মুখোশ, যাহা দেখিয়া তুমি এত ভয় পাইয়াছ। নিজের বড়াই করিতে নাই, কিন্তু স্বভাবতই আমি যে একজন সাহসী পুরুষ, সে পরিচয় বোধহয় আর আপনাদিগকে দিতে হইবে না। প্রকৃত রাক্ষস না হোক, রাক্ষসের মতো তো বটে। সেই ভয়ঙ্কর রাক্ষসের হাতে পড়িয়াও আমি ধৈর্য ধরিতে সমর্থ হইয়াছিলাম।
তাহাই আমার সাহসের যথেষ্ট পরিচয়। আপনারা হইলে ভয়ে হয়তো কত কি করিয়া ফেলিতেন, তাহার পর বলিলে হয়তো আপনারা বিশ্বাস করিবেন না, কিন্তু সত্য বলিতেছি, কিছুমাত্র ভয় না করিয়া রাক্ষসের মুখোশ আমি টিপিয়া দেখিলাম, তাহাতে আমার কিছুমাত্র ভয় হইল না। এখন আপনারা বুঝিয়া দেখুন আমার কত সাহস। যখন আমি নিশ্চয় বুঝিলাম যে সে বস্তুটা মুখোশ বটে, রাক্ষসের মুণ্ড বা অন্য কোনো ভয়াবহ পদার্থ নহে, তখন আমি উঠিয়া বসিলাম। বসিয়া আমি পাল মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, কি জন্য আপনার পুত্রকে এরূপ ছদ্মবেশ ধারণ করিতে হইয়াছে? পাল মহাশয় উত্তর করিলেন, সে অনেক কথা, বিস্তারিত বিবরণ প্রদান করিবার সময় নাই। আপাতত আমরা ঘোর বিপদে পড়িয়াছি, শীঘ্র তাহার প্রতিকার না করিতে পারিলে আমাদের সর্বনাশ হইবে। আমি জিজ্ঞাসা করিলাম, এই রাত্রি 2 প্রহরের সময় বিপদ কোথা হইতে আসবে? পাল মহাশয় উত্তর করিলেন, আমার পুত্রের নাম মিহির। মিহির এক খুনি মোকদ্দমায় পড়িয়াছে। 2 বৎসর পূর্বে সে ঘটনা ঘটিয়াছে। মিহির সে লোককে খুন করে নাই, কিন্তু সমুদয় দোষটি তাহার ঘাড়ে পড়িয়াছে। সেজন্য এই 2 বৎসর নানা ছদ্মবেশ ধারণ করিয়া সে পথে পথে ফিরিতেছে। দুঃখের কথা বলিতে আমার বুক ফাটিয়া যায়। বাবা আমার কতই না কষ্ট ভোগ করিতেছে। ছদ্মবেশ ধারণ করিয়া রাত্রিকালে অতি গোপনে সে আমাদের সহিত সাক্ষাৎ করে। আমাদের নিকট আসিতে তাহাকে আমি বারবার মানা করিয়াছি, কিন্তু আমাকে তাহার গর্ভধারিণীকে ও তাহার ভগিনীকে না দেখিয়া সে থাকিতে পারি না। মিহির যদি আজ ধরা পড়ে, তাহা হইলে নিশ্চয়ই তাহার ফাঁসি হইবে, কারণ সে যে খুন করে নাই, সে যে সম্পূর্ণ নিরপরাধ, তা প্রমাণ করিবার উপায় নাই। এই বিষয়ে যদি তুমি কোনোরূপে সহায়তা করিতে পারো, সেই জন্য তোমাকে ডাকিয়াছি। আমি বলিলাম, ঘরে তলোয়ার আছে? থাকে তো দিন, আমি লড়াই করিব। পাল মহাশয় বিরক্ত হইয়া উত্তর করিলেন, তুমি পাগল নাকি? কাহার সহিত তুমি লড়াই করিবে? পুলিশের সহিত লড়াই করিবে? আমার ভয় হইল। আমি জিজ্ঞাসা করিলাম, পুলিশ এ স্থানে কি করিয়া আসবে? পুলিশ কি করিয়া জানিবে যে আপনার পুত্র মিহির এ বাটিতে আসিয়াছে? পাল মহাশয় উত্তর করিলেন, তাহাই তো ভয়। সেই বিপদেই তো এখন আমি পড়িয়াছি, আর সেই জন্যই তো তোমাকে আমি ডাকিয়াছি। কি করিব কিছুই আমি স্থির করিতে পারিতেছি না। পুলিশের লোক এখনই হয়তো আসিয়া উপস্থিত হইবে। নিয়োগী থানায় খবর দিতে গিয়াছে। বিস্মিত হইয়া আমি বলিলাম, নিয়োগী? পাল মহাশয় উত্তর করিলেন, হ্যাঁ, নিয়োগী। তাহার পুত্র বেচুর সহিত আমার কন্যার বিবাহ সম্বন্ধ হইয়াছিল, কিন্তু বেচুর এখন যেরূপ অবস্থা, তাহাতে সে বিবাহ আমি কিছুতেই দিতে পারি না। সেই কথা শুনিয়া আমার উপর নিয়োগীর অতিশয় রাগ হইয়াছে। সে দেখিয়াছে আমার পুত্র মিহির ছদ্মবেশ ধারণ করিয়া আমার বাটিতে আসিয়াছে। নিয়োগী সেই খুনের কথা সমুদয় অবগত আছে। তাহার পুত্র ও আমার পুত্র হুগলিতে এক বাসায় থাকিয়া লেখাপড়া করিত। সেই বাসাতেই এই খুন হয়। নিয়োগী পুত্রের পরামর্শে ও সহায়তায় আমার পুত্র পলায়ন করে। আজ রাত্রিতে মিহিরকে আসিতে দেখিয়া সে থানায় সংবাদ দিতে গিয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি করিয়া জানিলেন যে সে থানায় খবর দিতে গিয়াছে? পাল মহাশয় উত্তর করিলেন, নিয়োগী পুত্র বেচু আসিয়া আমাকে এইমাত্র বলিয়া গেল। বেচু এখন আর বিছানা হইতে উঠিতে পারে না, তথাপি লাঠি ধরিয়া অতি কষ্টে সে এইমাত্র আসিয়াছিল। তাহার পিতা যে ঘোর অন্যায় কাজ করিতেছে, তাহা বোধ হয় সে বুঝিতে পারিয়াছে, সেজন্য আমাকে সে সকল কথা বলিয়া গেল। আমি বলিলাম, মিহির এই বেলা অসত্য কাজ দিয়া পলায়ন করুক না কেন? পাল মহাশয় উত্তর করিলেন, তাহার জো নাই। বেচু বলিয়া গেল যে সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়াইয়া আছে, সেদিক দিয়া পলায়ন করিবার উপায় নাই। পশ্চিমে গলির রাস্তায় এই জানলার পাশে যেদিকে অসত্য গাছ রহিয়াছে, সে স্থানে নিয়োগীর বন্ধু দালাল দাঁড়াইয়া পাহারা দিতেছে। এই 2 পথে 2 জনকে পাহারা রাখিয়া নিয়োগী থানায় গিয়াছে। আমি বাটির উত্তর ও পূর্ব দিক পানে চাহিয়া দেখিলাম, সেই 2 দিক একেবারে ভগ্ন। সেই দুই দিক দিয়া পলায়ন করিবার কোনো উপায় নাই। তাহার পর আমি ছাদে উঠিবার সিঁড়ির কথা জিজ্ঞাসা করিলাম, সিঁড়িও একেবারে ভগ্ন। ছাদে উঠিবার উপায় নাই। পলায়ন করিবার কোনো উপায় আমি দেখিতে পাইলাম না। মিহির এতক্ষণ মাতার নিকট বসিয়াছিল। যাইবার নিমিত্ত মাতা তাহাকে কিছু মিষ্টান্ন দিয়াছিলেন। মিহির খাইতে অস্বীকার করিতেছিল। কাঁদিতে কাঁদিতে আঁচলে চক্ষু মুছিতে মুছিতে খাইবার নিমিত্ত মাতা তাহাকে জেদ করিতেছিলেন। মাতার অনুরোধে
মধ্যে মিহির সন্দেশ ভাঙিয়া একটু মুখে দিয়া জলপান করিল। তাহার পর সে মাতাকে বুঝাইতে লাগিল। মিহির বলিল, মা, তুমি জননী আমার দেবতা। তোমার সাক্ষাতে আমি সত্য বলিতেছি যে আমি সে ছোকরাকে খুন করি নাই। দুইজনে আমরা এক ঘরে থাকিতাম চিরকাল, তাহাতে আমাতে বড় ভাব ছিল। বাবার সহিত তাহার বাপের মোকদ্দমা আরম্ভ হইলেও তাহাতে আমাতে ভাব যায় নাই। তবে যে রাত্রিতে সে খুন হয় সেই দিন সন্ধ্যাবেলা তাহাতে আমাতে একটু বচসা হইয়াছিল, কিন্তু সে অন্য কথা লইয়া, মোকদ্দমার কথা নয়। যাহা হোক, সেই ঝগড়া কোনো কাজের নয়, কথার তর্ক বিতর্ক মাত্র। তাহার পর আমরা একসঙ্গে কত কথা বলিলাম, একসঙ্গে আহার করিলাম, এক ঘরে শয়ন করিলাম। রাত্রি 2টা কি 3টার সময় আমাকে একবার বাহিরে যাইতে হইল। বাহির হইতে আসিয়া পুনরায় ঘরের ভিতর যেই প্রবেশ করিয়াছি, আর সেই সময় বেনির বিছানার নিকট হইতে কিরূপ একটা ঘর ঘর শব্দ আমি শুনিতে পাইলাম। যে ছোকরা খুন হইয়াছে তাহার নাম বেনি ছিল। আমি ভাবিলাম বেনি বুঝি কিরূপ কুভাবে শয়ন করিয়াছে, তাই সে এরূপ শব্দ করিতেছে। তাহাকে ঠেলিয়া পাশ ফিরিয়া শুইতে বলিব, এই জন্য আমি সেই অন্ধকার ঘরে তাহার বিছানার দিকে যাইতে লাগিলাম। সহসা আমার পায়ে মানুষের পা ঠেকিয়া গেল। তখনও আমি কোনো বিপদের আশঙ্কা করি নাই। তখন আমি ভাবিলাম যে বেনি ঘুমের ঘোরে তক্তপোষ হইতে পড়িয়া গিয়াছে। বেনি বেনি বলিয়া ডাকিতে ডাকিতে আমি তাহাকে তুলিতে চেষ্টা করিলাম, কিন্তু আমি দেখিলাম যে তাহার সর্বশরীর অবশ হইয়া গিয়াছে, আর তাহার গলা দিয়া সেই ঘর ঘর শব্দ হইতেছে। আর সেই সময় আমার পায়ে জল অপেক্ষা ঘন কী সব যেন লাগিয়া গেল। আমি চিৎকার করিয়া উঠিলাম। পাশের ঘরে নিয়োগী মহাশয়ের পুত্র বেচু ও আর এক ছোকরা ছিল, কিন্তু আমার চিৎকার শুনিয়া কেবল বেচু একলা দৌড়িয়া আসিল। সঙ্গে সে দিয়াশলাই আনিয়াছিল, সেই দিয়াশলাই জ্বালিল। সেই আলোতে বেনিকে আমি তাহার তক্তপোষে শয়ন করাইলাম। আর সেই সময় দেখিলাম যে তাহার বুকে কে ছুরি মারিয়াছে। বুক হইতে ছলকে ছলকে রক্ত বাহির হইতেছে, তাহাতে আমার জামা কাপড় রক্তে রক্ত হইয়া গিয়াছে। ঘরের মেঝেতে যে স্থানে বেনি পড়িয়াছিল সেই স্থানে অনেক রক্ত জমা হইয়াছিল। সেই রক্ত আমার পায়ে লাগিয়া গিয়াছিল। নিয়োগী মহাশয়ের পুত্র বেচু ঘরের ভিতর আসিয়া দিয়াশলাই জ্বালিয়া সমুদয় ব্যাপার দেখিয়া বেচু মনে করিল যে আমি বেনিকেই খুন করিয়াছি। সেই জন্য বেচু আমাকে বলিল, চুপ, গোল করিও না। কিন্তু মিহির, এ কি তুমি করিয়াছ? বেনিকে তুমি খুন করিয়াছ? সন্ধ্যাবেলা তাহার সহিত তোমার ঝগড়া হইয়াছিল, সেই জন্য ইহাকে খুন করিয়াছ? না, ইহার বাপের কাছ হইতে যে 100 টাকার নোট আসিয়াছে, তাহার জন্য তুমি ইহাকে খুন করিয়াছ? আমি বলিলাম, ও কি কথা বেচু, আমি ইহাকে খুন করিয়াছি? আমি যদি খুন করিব তবে চিৎকার করিয়া লোক ডাকিতে যাইব কেন? বেচু বলিল, দেখো মিহির, তোমার সে কথা কেহ বিশ্বাস করিবে না। তোমরা দুইজনে এক ঘরে থাকো, তোমার সহিত তাহার ঝগড়া হইয়াছিল, তোমার গায়ে রক্ত, আর এ কি? এই বলিয়া ঘরের মেঝে হইতে বড় একখানি ছুরি সে তুলিয়া লইল। ছুরিখানি রক্তমাখা ছিল। সে ছুরি আমার। ঘরের একপাশে ছোট টেবিল ছিল, তাহার উপর কাগজ, কলম, পুস্তক প্রভৃতির সহিত আমার সেই ছুরিখানাও থাকিত। ছুরিখানি হাতে লইয়া বেচু বলিল, আর ক্ষণমাত্র বিলম্ব করিও না, শীঘ্র তুমি পলায়ন করো। আমি হতবুদ্ধি হইয়া পড়িলাম। তখন বেচু বলিল, ও কি করো? ওরূপ রক্তমাখা কাপড়ে বাহিরে যাইও না, এখনই তোমাকে চৌকিদারে ধরিবে। এই কথা বলিয়া সে দৌড়িয়া আপনার ঘরে গেল, তাহার একখানি কাপড় আনিয়া আমাকে দিল। সেই কাপড় পরিয়া আমি পলায়ন করিলাম। সে রাত্রিতে বেচু আমার অনেক উপকার করিয়াছে, আজও দেখো সে আমাকে বাঁচাইতে চেষ্টা করিয়াছে। কিন্তু মা, এখন বোধ হইতেছে যে পলায়ন করি আমি ভালো কাজ করি নাই। যখন আমি অপরাধ করি নাই তখন কি জন্য যে আমি পলায়ন করিলাম তাহা বুঝিতে পারি না। এরূপ অবস্থায় আর কতদিন কাল কাটাইব? ইহা অপেক্ষা ফাঁসি কাটে ঝুলিয়া মরাই আমার পক্ষে ভালো। তোমাদিগকে না দেখিয়া আর পথে পথে ফিরিতে পারি না, আর কষ্ট ভোগ করিতে পারি না। মা। মাতা কাঁদিতে লাগিলেন। পাল মহাশয়ের কন্যা কাঁদিতে লাগিল। পাল মহাশয়ের চক্ষে জল আসিল, আমারও চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। মিহির পুনরায় বলিল, আজ আর পলাইবার কোনো উপায় নাই, কিন্তু তাহার জন্য আমি কিছুমাত্র দুঃখিত নই। পথে পথে আর বেড়াইতে পারি না। এরূপ বলিতে বলিতে মিহির দেখিল যে তাহার পিতামাতা ও ভগিনী সকলেই অতিশয় কাঁদিতেছেন। সেজন্য তাহাদিগকে প্রবোধ দিয়া সে পুনরায় বলিল, মা, কাঁদিও না, তুমি ভয় করিও না। ভগবান মাথার উপর আছেন, বিনা দোষে তিনি আমাকে ফাঁসি যাইতে দেবেন না।
আমার নিজের সম্বন্ধে এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটিল। মিহিরের দুঃখের কাহিনী শুনিয়া আমার বুকের ভিতর গুড়গুড় করিয়া উঠিল। কেন বলিতে পারি না, কিন্তু এই সময় হইতে আমার স্বভাব পরিবর্তিত হইতে আরম্ভ করিল। পাল মহাশয় বলিলেন, প্রাণ থাকিতে তোমাকে আমি ধরা দিতে দিব না। পলাইবার কোনো উপায় কি নেই? এই সময় বাটির নিম্নে অন্দরমহলের দরজায় সবলে কে আঘাত করিতে লাগিল। দরজা যেন ভাঙিয়া ফেলিতে লাগিল। শোষব্যস্ত হইয়া আমরা সকলে উঠিয়া দাঁড়াইলাম। পাল মহাশয় বলিলেন, ওই পুলিশ আসিয়াছে। পাল মহাশয়ের কন্যা ও গৃহিণী কাঁদিয়া উঠিলেন। মিহির পুনরায় তাহাদিওকে বুঝাইতে লাগিল। মিহির বলিল, ভয় নাই মা, কাঁদিও না। অন্তর্যামী ভগবান জানেন যে আমি দোষী নই, তিনি আমাকে রক্ষা করিবেন। দরজায় অতি সবলে আঘাত হইতে লাগিল। দরজা যেন ভাঙিয়া ফেলিতে লাগিল। পাল মহাশয় বারান্দায় গিয়া উচ্চস্বরে জিজ্ঞাসা করিলেন, কে ও? দরজা ভাঙে কে? বাহির দিকে নিচ হইতে কে উত্তর দিল, আমরা পুলিশের লোক, দরজা খুলিয়া দাও। পাল মহাশয় বললেন, রাত্রি প্রায় 1টা বাজে, এই ঘোর রাত্রিতে আমি দরজা খুলিয়া দিতে পারি না। যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে তাহলে প্রাতঃকালে আসিও, তখন দ্বার খুলিয়া দিব। রাত্রিকালে ঘরের ভিতর প্রবেশ করিবার আইন নাই। পুলিশের লোক উত্তর করিল, দ্বার খুলিয়া দাও। যদি না খুলিয়া দাও তাহলে দ্বার আমরা ভাঙিয়া ফেলিব। তোমার ঘরে খুনি আসামি আছে। পাল মহাশয় বলিলেন, আমার ঘরে খুনি আসামি কোথা হইতে আসিবে? এই ঘোর রাত্রিতে আমি দ্বার খুলিয়া দিব না। তোমরা পুলিশের লোক হও আর যেই হও। তাহারা দ্বার যেন ভাঙিয়া ফেলিবার উদ্যোগ করিল। পাল মহাশয় ঘরের ভিতর আসিয়া বলিলেন, কি সর্বনাশ হইল! আর কোনো উপায় নাই। মিহির এইবার ধরা পড়িল। সর্বনাশ হইল। মিহিরের এক হাত মা ধরিয়াছিলেন, অপর হাত ভগিনী ধরিয়াছিল। মিহিরকে মাঝখানে রাখিয়া দুইজনে পার্শ্বে বসিয়া ক্রমাগত কাঁদিতেছিলেন। পাল মহাশয়ের এই নিদারুণ বাক্য শুনিয়া ভগিনী সহসা মিহিরের হাত ছাড়িয়া দিল। তাহার পর সে উঠিয়া দাঁড়াইল। আঁচলে চক্ষু মুছিতে মুছিতে পিতাকে সে বলিল, বাবা, নিচে গিয়ে পুলিশের লোককে তুমি দরজা খুলিয়া দাও। আমি মনে মনে এক উপায় স্থির করিয়াছি। ভগবানের কৃপায় আমাদের বাসনা পূর্ণ হইবে। কন্যার কথা শুনিয়া আমরা সকলেই অবাক হইয়া তাহার মুখ পানে চাহিয়া রহিলাম। কন্যা ধীর গম্ভীর স্বরে ভ্রাতাকে বলিল, দাদা উঠো, মদনবাবুর ঘরে গিয়া তাহার বিছানায় তুমি শয়ন করো। বারান্দার দ্বারে ওদিক হইতে তুমি শিকল দিয়া দাও, এদিক হইতে সেই দ্বারে আমি খিল দিতেছি। পাল মহাশয়ের কন্যা তাহার পর মাদুরের উপর হইতে সেই রাক্ষসের মুখোশ ও পরচুল তুলিয়া লইল। স্বহস্তে সেই মুখোশ আর সেই পরচুলের দাড়ি গোপ সে আমার মুখে পরাইয়া দিল। সকলেই তাহার অভিসন্ধি তখন বুঝিতে পারিল। পাল মহাশয় বলিলেন, রাধারানী মা, ধন্য তুমি, ধন্য তোমার বুদ্ধি। তোমার বুদ্ধি বলে ও ভগবানের কৃপায় মিহির বোধহয় এবার নিষ্কৃতি পাইবে। মিহির, উঠো বাবা, শীঘ্র মদনবাবুর ঘরে তুমি গমন করো। পাল মহাশয়ের কন্যার নাম রাধারানী। বারান্দায় দাঁড়াইয়া রাধারানী মিহিরকে আমার ঘর দেখাইয়া দিল। ভিতর বাটি হইতে বাহির বাটিতে গমন করিয়া মিহির প্রথম বারান্দার দ্বারে শিকল দিল। তাহার পর আমার ঘরে প্রবেশ করিয়া সেই ঘরেরও দ্বার বন্ধ করিয়া দিল। অবশেষে সে আমার বিছানায় শয়ন করিল। দ্বার খুলিয়া দিবার নিমিত্ত পাল মহাশয় এখনও নিচে গমন করে নাই। রাধারানী সেজন্য পুনরায় তাহাকে বলিল, বাবা, তুমি নিচে গিয়া পুলিশের লোককে দ্বার খুলিয়া দাও। দ্বার খুলিতে কিন্তু একটু নলপাত করিও। উপরে কেবল তোমার ঘরের দ্বার খোলা থাকুক। প্রদীপ নিবাইয়া মা ও আমি অন্য ঘরে দ্বার বন্ধ করিয়া শয়ন করি। পাল মহাশয় প্রথম বারান্দায় দাঁড়াইয়া উচ্চস্বরে পুলিশের লোককে বলিলেন, আপনাদের আর কষ্ট করিতে হইবে না, আমি নিচে গিয়া দ্বার খুলিয়া দিতেছি। এই বলিয়া সিঁড়ি দিয়া আস্তে আস্তে তিনি নিচে নামিতে লাগিলেন। এখন আমার বড় ভয় হইল। আমি ভাবলাম, এ মন্দ কথা নয়। রাক্ষসের হাত হইতে কত কষ্টে পরিত্রাণ পাইলাম, এখন দেখিতেছি আমার ফাঁসির জোগাড় হইতেছি। নিয়োগী মহাশয় পুলিশকে নিশ্চয় বলিয়াছেন যে রাক্ষসের সাজে সাজিয়া খুনি আসামি বাটিতে আগমন করে। সুতরাং পুলিশ আসিয়াই আমাকে ধরিয়া ফেলিবে। তাহার পর আমাকে থানায় লইয়া যাইবে। তাহার পর আমার নামে মোকদ্দমা করিবে। তাহার পর আমাকে ফাঁসিকাঠে ঝুলাইয়া দিবে। আমাকে দিয়া রাধারানী ভ্রাতার প্রাণ বাঁচাইতে চেষ্টা করিতেছে। মেয়েটি সামান্য মেয়ে নয়। এইরূপ চিন্তা করিতেছি, এমন সময় মিহিরের সেই দুঃখের কাহিনী আমার স্মরণ হইল। আপনাকে ধিক্কার দিয়ে আমি মনে মনে বলিতে লাগিলাম, ছি মদন, তুমি না এইমাত্র প্রতিজ্ঞা করিয়াছ যে আজ হইতে আর পাগলামি করিবে না, আর কখনো কাপুরুষের ন্যায় ব্যবহার করিবে না। আজ হইতে তুমি তোমার স্বভাব পরিবর্তন করিবে। ছি মদন, তোমার কি লজ্জা নাই? ভ্রাতাকে আমার ঘর দেখাইয়া দিয়া বারান্দার দ্বারে ভিতর হইতে খিল দিয়া রাধারানী পুনরায় আমার নিকট আসিয়া বলিল, ভয় করিবেন না। আপনি যে দাদা নহেন তা জানিতে পারিলেই পুলিশ আপনাকে ছাড়িয়া দিবে। কিন্তু অনুগ্রহ করিয়া আপনি শীঘ্র পরিচয় দিবেন না। যত বিলম্ব করিতে পারেন তত মঙ্গল।
কারণ বিলম্ব হইলে দাদাকে সরাইতে আমরা সময় পাইব। রাধারানীর বচনে আমার মন আশ্বাসিত হইল। আমিও তখন মনে মনে বুঝিয়া দেখিলাম যে সত্য বটে, আমাকে কেন তাহারা ফাঁসি দিবে? আমি যে মিহির নই জানিতে পারিলেই তাহারা আমাকে ছাড়িয়া দিবে। আমার নামধাম প্রকাশ করিতে আমি যত পারি তত বিলম্ব করিব। রাধারানী পুনরায় বলিল, আপনার এ ঘরে থাকা উচিত নয়, আপনাকে অন্য স্থানে যাইতে হইবে, আসুন। রাধারানীর সহিত সেই ঘর হইতে আমি বাহির হইলাম। চক্ষুর উপরে মুখোশে 2টি গোল ছিদ্র ছিল, তাহা পূর্বে রাক্ষসের ভয়াবহ চক্ষুকোটর বলিয়া আমার প্রতীতি হইয়াছিল। সেই ছিদ্র দিয়ে আমি দেখিতে পাইতেছিলাম তেতালায় উঠিবার নিমিত্ত পূর্বে যে স্থানে সিঁড়ি ছিল তাহার পার্শ্বে সামান্য একটু নিভৃত অন্ধকারময় স্থান ছিল। সে স্থানে যে ভগ্ন প্রাচীর আছে তাহার কোণে বসিলাম। ঘর হইতে রাধারানী মাদুরটি তুলিয়া আনিয়াছিল, সেই মাদুর দিয়া সে আড়াল করিয়া দিল। মাদুরের অন্তরালে চুপ করিয়া আমি বসিয়া রহিলাম। নানারূপ আশ্বাস বাক্যে আমাকে প্রবোধ দিয়া রাধারানী সে স্থান হইতে প্রস্থান করিল। প্রাচীরের কোণে মাদুরের আড়ালে বসিয়া শব্দ শুনিয়া সমুদয় ঘটনা আমি বুঝিতে পারিলাম। পাল মহাশয় দ্বার খুলিয়া দিলেন, সে শব্দ আমি পাইলাম। অনেকগুলি লোক বাটির ভিতর প্রবেশ করিল, সে শব্দ আমি পাইলাম। 7-8 জন লোক তরতর করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিল। সে পাল মহাশয়ের 3টি ঘর আতিপাতি করিয়া তাহারা খুঁজিতে লাগিল, সে শব্দও পাইলাম। তাহাদের অনুসন্ধান যে বৃথা হইল তাহাদের কথাবার্তায় তাহাও বুঝিতে পারিলাম। অবশেষে 2 জন লোক আমার দিকে আসিতেছে পদশব্দে, তাহাও আমি বুঝিলাম। যে স্থানে আমি লুক্কায়িত ছিলাম 2 জন লোক সেই স্থানে আসিয়া উপস্থিত হইল। গোল লণ্ঠনের প্রখর আলোকে তাহারা মাদুরের উপর ধরিল। তাহার পর একজন অগ্রসর হইয়া মাদুরটি সরাইয়া ফেলিল। তৎক্ষণাৎ সেই 2 জন লোক একসঙ্গে চিৎকার করিয়া উঠিল, আসামি পাইয়াছি, আসামি পাইয়াছি। সেই কথা শুনিয়া পুলিশের অন্যান্য লোক সেই স্থানে দৌড়িয়া আসিল। তাহাদের মধ্যে একজন তৎক্ষণাৎ আমার হাতে হাতকড়ি লাগাইয়া দিল। ঘরের ভিতর পাল মহাশয়ের কন্যা ও গৃহিণী কাঁদিয়া উঠিলেন। আমি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। একজন পুলিশের লোক আমার মুখ হইতে রাক্ষসের মুখোশ খুলিতে উদ্যত হইল, কিন্তু তাহাদের যিনি কর্তা তিনি তাহাকে নিষেধ করিয়া বলিলেন, মুখোশ খুলিও না, এই অবস্থাতেই ইহাকে সাহেবের নিকট লইয়া যাইব। আমি থানায় গিয়া উপস্থিত হইলাম। সাহেবের সম্মুখে আমার মুখোশ খোলা হইল, কিন্তু পরচুলের দাড়ি গোপ যেমন তেমনই রহিল। থানার সাহেব আমাকে 2-1 কথা জিজ্ঞাসা করিলেন, কিন্তু আমি কোনো উত্তর করিলাম না। আমাকে গারদে কয়েদ করিয়া রাখা হইল। গারদে আমি বসিয়া আছি, এমন সময় বাহিরে নিয়োগীর গলার শব্দ পাইলাম। নিয়োগীর সহিত পুলিশের যে কথাবার্তা হইল তাহাতে আমি বুঝিলাম যে মিহিরকে ধরিয়া দিবার নিমিত্ত 500 টাকা পুরস্কার দিবার ঘোষণা ছিল। নিয়োগী সেই পুরস্কারের প্রার্থনা করিলেন। পুলিশের লোক বলিল, রও, আগে ইহার মকদ্দমা হোক, তাহার পর তুমি সে পুরস্কার পাইবে। সেই কথা শুনিয়া নিয়োগী মহাশয় প্রস্থান করিলেন। পুলিশের লোক পরদিন আমাকে আরেকজন সাহেবের নিকট লইয়া গেল। সাহেবও আমাকে 2-4 কথা জিজ্ঞাসা করিলেন। আমি কিন্তু একটি কথাও মুখ দিয়া বাহির করিলাম না। হুগলিতে সেই খুন হইয়াছিল। আমাকে হুগলিতে লইয়া গিয়া সেই স্থানের পুলিশের হাতে সমর্পণ করিবার নিমিত্ত সাহেব আজ্ঞা করিলেন। 2 জন পুলিশের লোক আমাকে হুগলিতে লইয়া চলিল। আমরা 3 জনে রেলগাড়িতে গিয়া বসিলাম। আমার হাতে হাতকড়ি ছিল, কিন্তু পথে যাইতে যাইতে কৌশল করিয়া আমি সেই পরচুলের দাড়ি গোপ খুলিয়া চুপি চুপি গাড়ির বাহিরে ফেলিয়া দিলাম। পরক্ষণেই পুলিশের লোক আমার দিকে চাহিয়া বিস্মিত হইল। সে যে পরচুল তাহা বোধহয় তাহারা জানিত না। তাহারা বলিল, তুই একজন পাক্কা বদমাইশ। যথাসময়ে আমরা হুগলির থানায় গিয়া উপস্থিত হইলাম। কলকাতা পুলিশের লোক হুগলি পুলিশের হাতে আমাকে সমর্পণ করিয়া চলিয়া গেল। হুগলি থানার একজন কর্মচারী মিহিরকে জানিত, সে তখন থানায় উপস্থিত ছিল না। কিছুক্ষণ পরে সে আসিয়া আমাকে দেখিয়া বলিল, মিহির পাল? এ কেন মিহির পাল হইবে? এই কথা শুনিয়া থানার দারোগা আমাকে জিজ্ঞাসা করিলেন, তবে তুমি কে? এইবার আমার মুখ দিয়া কথা ফুটিল। আমি বললাম, আমি মদন ঘোষ। দারোগা জিজ্ঞাসা করিলেন, মদন ঘোষ আবার কে? নাম ধাম প্রভৃতি বলিয়া আমি আমার সমুদয় পরিচয় প্রদান করিলাম। তাহা শুনিয়া উপস্থিত সকল লোকই ঘোরতর বিস্মিত হইল। দারোগা জিজ্ঞাসা করিলেন, তবে কলকাতা পুলিশ তোমাকে ধরিয়া আনিল কেন? আর মিহির বলিয়া তোমাকে এই স্থানে দিয়া গেল কেন? আমি উত্তর করিলাম, পাল মহাশয় ও আমি এক বাটিতে বাস করি, তাহার সহিত আমার সদ্ভাব আছে। তামাশার ছলে রাক্ষসের মতন মুখোশ পরিয়া পরিবারবর্গকে আমি ভয় দেখাইতে গিয়াছিলাম। সেই অবস্থায় কলকাতা পুলিশের লোক আমাকে মিহির মনে করিয়া ধৃত করিল। দারোগা জিজ্ঞাসা করিলেন, কলকাতা থানায় তুমি আপনার পরিচয় প্রদান করো নাই কেন?
আমি বলিলাম, ভয়ে আমি হতবুদ্ধি হইয়া গিয়াছিলাম। যাহা হোক, হুগলির পুলিশের লোক আমাকে তৎক্ষণাৎ ছাড়িয়া দিল না। সে স্থানে সাহেবের নিকট আমাকে লইয়া গেল। আরও 2 দিন ধরিয়া ভালোরূপে তদন্ত করিল। হুগলির যে সমুদয় লোক মিহিরকে জানিত, তাহাদেরকে আনিয়া আমাকে দেখাইল। পাল মহাশয় গ্রামের কয়েকজন লোককে আনিয়া আমাকে দেখাইল। যখন সকলেই বলিল যে আমি মিহির নই, তখন আমাকে ছাড়িয়া দিল। 3 দিন পরে অপরাহ্নে আমি আমার কলকাতার বাসায় প্রত্যাগমন করিলাম। জিজ্ঞাসা করিয়া জানিলাম পাল মহাশয় এখানে নাই। যে রাত্রিতে তাহার পুত্র ধরা পড়িল, সেই রাত্রিতেই সপরিবারে তিনি এই স্থান হইতে চলিয়া গিয়াছেন। পুত্রের মোকদ্দমার তারিখ তদ্বির করিবার নিমিত্ত তিনি বোধহয় হুগলি গিয়াছেন। পাল মহাশয় কোথায় গিয়াছেন, বিছানায় শুইয়া সেই কথা ভাবিতে লাগিলাম। কয়দিন অনুপস্থিতির পর আমি অফিস যাইলাম। অফিস হইতে আসিয়া বাসার সকলকে আমি পাল মহাশয়ের সন্ধান জিজ্ঞাসা করিলাম, কিন্তু কেহই আমাকে বলিতে পারিল না। রবিবার দিন আমি পুনরায় হুগলিতে গিয়া তাহার অনুসন্ধান করিলাম। সে অনুসন্ধানও নিষ্ফল হইল। তাহার পর একদিন রবিবার তাহার গ্রামে গিয়া তাহার অনুসন্ধান লইলাম, কিন্তু সে গ্রামেও কেহ কিছু বলিতে পারিল না। এইরূপে বহুদিন ধরিয়া ক্রমাগত আমি তার অন্বেষণ করিলাম, কিন্তু আমার সকল চেষ্টা বিফল হইল। অবশেষে হতাশ হইয়া আমি চুপ করিয়া রহিলাম। একদিন বেলা 9টার সময় আমি অফিস যাইতেছি। এমন সময় বেচু আমাকে তাহার নিকট ডাকিল। তাহার অবস্থা দেখি আমি বুঝিতে পারিলাম যে সে আর অধিক দিন বাঁচিবে না। বেচু আমাকে বলিল, মদনবাবু, আপনাকে আমি একটি বড় গোপন কথা বলিব। সেই কথা বলিবার নিমিত্ত আজ কয়দিন ধরিয়া আমি সুযোগ খুঁজিতেছি, কিন্তু পিতার ভয় আমি বলিতে পারি নাই। আজ পিতা আমাদের গ্রামে গিয়াছেন, সেই জন্য আপনাকে ডাকিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, কি কথা? বেচু বলিল, যে কথা বলিবার নিমিত্ত আমি আপনাকে ডাকিয়াছি, বড় বিষম সে কথা। কি করিয়া আপনাকে বলিব তাই ভাবিতেছি। আজ 1 বৎসর ধরিয়া ক্রমাগত ঘোর অনুতাপিত হৃদয়ে আমি ঈশ্বরকে ডাকিতেছি। যখন সেদিন মিহিরের আগমন সংবাদ পিতা পুলিশকে দিতে গেলেন, সেদিন মরিতে মরিতে অতি কষ্টে আমি পাল মহাশয়কে গিয়া সাবধান করিলাম। মিহিরের আমি সর্বনাশ করিয়াছি। আমি ভাবিলাম যে নিরপরাধ মিহিরকে যে আমার সাক্ষাতে বাঁধিয়া লইয়া যাইবে, তাহা আমি দেখিতে পারিব না। বিস্ময়ান্বিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, মিহিরের আপনি সর্বনাশ করিয়াছেন? মিহিরের আপনি কি করিয়াছেন? নিয়োগী পুত্র বলিল, যে খুনের জন্য মিহির পথে পথে ফিরিতেছে, যে খুনের জন্য তাহার ফাঁসি হইবার সম্ভাবনা, খুন সে করে নাই, সে খুন আমি করিয়াছি। আমি বললাম, কি সত্য? নিয়োগী পুত্র উত্তর করিল, সম্পূর্ণ সত্য। মিহির, আমি আর সেই ছোকরা, তাহার নাম বেনি, আরও 3-4 জন হুগলিতে এক বাসায় থাকিয়া স্কুলে পড়িতাম। সকলেই আমরা এক জাতি। আমরা সকলে পরস্পরে কুটুম্ব ও পরিচিত। মিহির ও বেনি এক ঘরে থাকিত। পাল মহাশয়ের সহিত বেনির পিতার ভূমি সম্পত্তি লইয়া বিবাদ হয়, কিন্তু তাহাতে মিহির ও বেনিতে যে সদ্ভাব ছিল, তাহার ব্যতিক্রম হয় নাই। পরীক্ষায় টাকা ও অন্যান্য খরচের নিমিত্ত বেনির পিতা 100 টাকা প্রেরণ করিয়াছিলেন। আমার সাক্ষাতে বেনি সেই টাকাগুলি বিছানায় আপনার শিয়র দেশে বালিশের নিম্নে রাখিয়া দিল। আমার পিতা ধনবান ব্যক্তি নহেন, খরচের টানাটানি আমার সর্বদাই থাকিত। সেই টাকাগুলি দেখিয়া আমার লোভ হইল। দৈবের লিখন কেহ খণ্ডাইতে পারে না। সেই দিন রাত্রি 2টা কি 3টার সময় সহসা আমার নিদ্রাভঙ্গ হইল। জাগ্রত হইয়া আমি বিছানায় শুইয়া আছি। এমন সময় মিহির ও বেনি যে ঘরে থাকে, সে ঘরের দ্বার খুলিবার শব্দ হইল। বিছনা হইতে উঠিয়া আমিও আস্তে আস্তে আমার ঘরের দ্বার খুলিলাম। দ্বারের নিকট দাঁড়াইয়া দেখিলাম যে গাড়ু হাতে লইয়া মিহির বাহিরে গেল। আমি ভাবলাম, উত্তম সুবিধা হইয়াছে, দেখি বেনির বালিশের নিচে হইতে নোটগুলি লইতে পারি কিনা। এই মনে করিয়া আমি আস্তে আস্তে তার ঘরে প্রবেশ করিলাম। ঘর অন্ধকারে পরিপূর্ণ। যাহা হোক, নিঃশব্দে বেনির বিছানার নিকট গিয়া আমি নোটগুলি লইতে পারিলাম। নোট লইয়া পলায়ন করিবার উপক্রম করিতেছি, আর বেনি সেই সময় জাগিয়া উঠিল। চোর চোর এই কথা বলিয়া আমাকে সে তৎক্ষণাৎ ধরিয়া ফেলিল। এতদূর বলিয়া বেচু আর বলিতে পারিল না। তার শ্বাস প্রশ্বাস ক্রিয়া অতি দ্রুতভাবে সম্পন্ন হইতে লাগিল। জল, এই কথা বলিয়া সে আমাকে গ্লাস দেখাইয়া দিল। তাড়াতাড়ি জলের গ্লাস লইয়া আমি তাহার মুখে ধরিলাম। জলপান করিয়া বেচু কিছু সুস্থ হইল। অল্পক্ষণ বিশ্রাম করিয়া পুনরায় সে বলিতে আরম্ভ করিল। আমাকে ধরিয়া চোর বলিয়া বেনি পুনরায় চিৎকার করিতে উদ্যত হইল। আমি তাহার মুখ চাপিয়া ধরিলাম ও সেখান হইতে পলায়ন করিতে যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু বেনি আমাকে সহজে ছাড়িল না। সেই ঘরের দেওয়ালের নিকট সামান্য একটা মেজে ছিল।
তাহার উপর বেনি ও মিহিরের পুস্তক, কাগজ, কলম ইত্যাদি থাকিত। টেবিল ছিল আসলে। মিহিরের বড় একখানি ছুরি ছিল। ছুরিখানি সর্বদাই ওই টেবিলের উপর পড়িয়া থাকিত। অন্ধকারে বেনির সহিত জড়াজড়ি করিতে করিতে ক্রমে আমি সেই মেঝের উপরে গিয়া পড়িলাম। দৈবের ঘটনা, আমার দক্ষিণ হাতটি ওই মেঝস্থিত সেই ছুরির উপরে পড়িল। তখনও বেনি আমাকে সবলে ধরিয়াছিল। তাহাকে যে খুন করিব সেই ইচ্ছা আমার আদৌ ছিল না, কিন্তু কোনরূপে তাহার হাত হইতে নিষ্কৃতি না পাইয়া আমি সেই ছুরি তাহার বুকেই মারিয়া বসিলাম। বাপ বলিয়া বেনি তৎক্ষণাৎ ভূতলে পতিত হইল। আমি পলায়ন করিয়া আপনার ঘরে প্রবেশ করিলাম। হায় হায়, 1 মিনিট পূর্বে আমি একজন সাধু সচ্চরিত্রবান যুবক ছিলাম। 1 মিনিটের মধ্যে আমি চোর, খুনে, নরপিশাচ হইয়া পড়িলাম। কিছুক্ষণ পরে মিহির ঘরে প্রবেশ করিল। ঘরে প্রবেশ করিয়া সে চিৎকার করিয়া উঠিল। আমি তৎক্ষণাৎ তাহার ঘরে গিয়া আলো জ্বালিয়া দেখিলাম যে বেনি মৃতপ্রায় হইয়াছে। তাহাকে তুলিতে গিয়া মিহিরের শরীর ও কাপড় রক্তে আরক্ত হইয়া গিয়াছে ও সেই স্থানে মিহিরের ছুরি পড়িয়া আছে। ইহা ব্যতীত সেই দিন বৈকালবেলা বেনি ও মিহিরের কিছু বচসা হইয়াছিল। আমি মনে করিলাম ভালো হইয়াছে, এই দোষ সম্পূর্ণরূপে মিহিরের উপর আরোপিত হইতে পারিবে, তাহা হইলে আমাকে কেহ সন্দেহ করিবে না। এইরূপ ভাবিয়া তৎক্ষণাৎ পলায়ন করিবার নিমিত্ত মিহিরকে আমি পরামর্শ দিলাম। মিহির সে সময় স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে আমার কথা মতো কার্য করিল। একখানা কাপড় পরিধান করিয়া সে পলায়ন করিল। তাহার পলায়ন, তাহার পরিত্যক্ত রক্তাক্ত কাপড়, তাহার রক্তাক্ত ছুরি, পূর্বদিন বেনির সহিত তাহার বিবাদ, এই সকল দেখিয়া ও শুনিয়া পুলিশ তাহাকেই দোষী বলিয়া স্থির করিল। অন্য কাহাকেও সন্দেহ করিল না। সে খুনের প্রকৃত বিবরণ এই আমি আপনাকে বলিলাম। আমার অফিস গমন ঘুরিয়া গেল। বেচুকে আমি বলিলাম, এ রোগে আপনার মৃত্যু নিশ্চয়, তাহার অধিক বিলম্বও নাই। যাহা হোক, আজ হোক, কাল হোক, পরশু হোক, শীঘ্রই আপনাকে ঈশ্বরের নিকট দাঁড়াইতে হইবে। নিজের এরূপ গুরুতর অপরাধ অন্যের ঘাড়ে দিয়া কোন মুখে আপনি পাপের প্রায়শ্চিত্ত করিতে ইচ্ছা করেন? তাহা হইলে এ সকল কথা কেবল আমাকে বলিলে হইবে না। বেচু জিজ্ঞাসা করিল, আমাকে আর কি করিতে বলেন? আমি উত্তর করিলাম, এ সকল কথা আপনাকে পুলিশের নিকট বলিতে হইবে। বেচু বলিল, তবে শীঘ্র পুলিশের লোককে আপনি ডাকিয়া আনুন। আমার পিতা প্রত্যাগমন করিতে না করিতে আপনি এ কাজ করুন। আমি যে বেনিকে খুন করিয়াছি তাহা তিনি জানেন না। এ কথা শুনিলে তিনি আমাকে কিছুতেই বলিতে দিবেন না। আমি তৎক্ষণাৎ থানায় দৌড়িয়া যাইলাম। থানার লোক আসিয়া নিয়োগী পুত্রের সমুদয় বিবরণ লিখিয়া লইল। তাহার পর পুলিশের কর্মচারী তাহাকে জিজ্ঞাসা করিল, বেনির নিকট হইতে যে নোট তুমি লইয়াছিলে তাহা কি তুমি খরচ করিয়া ফেলিয়াছ? নিয়োগী পুত্র উত্তর করিল, একখানি 50 টাকার ও 5খানি 10 টাকার নোট ছিল। 10 টাকার 5খানি ভাঙাইয়া আমি খরচ করিয়াছি, কিন্তু 50 টাকার নোটখানি নম্বরই বলিয়া তাহা ভাঙাইতে আমি সাহস করি নাই। সে নোট এখনও আমার নিকট আছে। এই বলিয়া বেচু তাহার তোরঙ্গের চাবি আমাকে দিল ও যে কোণে নোটখানি ছিল তাহা আমাকে বলিয়া দিল। নোটখানি বাহির করিয়া আমি পুলিশের হাতে দিলাম। ইহার কিছুদিন পরে নম্বর দেখিয়া প্রমাণ হইল যে ইহা বেনির পিতার প্রেরিত সেই নোট বটে। পুলিশ বেচুকে থানায় লইয়া যাইতে ইচ্ছা করিল। আমি ও বেচু দুজনেই আপত্তি করিলাম, কিন্তু পুলিশ সে কথা শুনিল না। পালকি করিয়া বেচুকে তাহারা লইয়া চলিল। দুধ, জল, ঔষধ প্রভৃতি লইয়া আমিও সঙ্গে চলিলাম। থানা হইতে পুলিশ তাহাকে আদালতে লইয়া গেল। সাহেবের নিকট পুনরায় তাহাকে সমুদয় বৃত্তান্ত প্রদান করিতে হইল। সাহেব তাহাকে জেলখানার হাসপাতালে পাঠাইতে আদেশ করিলেন। নিজের খরচে আমি উকিল দিয়া জামিনের প্রার্থনা করিলাম, কিন্তু সে খুনি আসামি জামিন হইল না। এক স্থান হইতে অন্য স্থানে নাড়াচাড়া, তাহার উপরে ঘোরতর মনের আবেগ, এই সমুদয় কারণে আমি দেখিলাম যে বেচুর অবস্থা ক্রমশই মন্দ হইয়া আসিতেছে। অপরাহ্নের নিঃশ্বাস প্রশ্বাসের বৈলক্ষণ্য ঘটিল। এই অবস্থায় জেলখানায় তাহাকে গাড়ি করিয়া লইয়া যাইতে পুলিশ সাহস করিল না। পালকিতে আস্তে আস্তে তাহাকে লইয়া চলিল। 2 জন পুলিশ কর্মচারী সঙ্গে চলিল। পালকির ওপর হাত রাখিয়া পার্শ্বে দাঁড়াইয়া রোগীর মুখের দিকে সতত দৃষ্টি রাখিয়া আমিও সঙ্গে চলিলাম। গড়ের মাঠে গিয়া রোগীর চক্ষুর ভাব দেখিয়া আমার বড় ভয় হইল। এক নিভৃত বৃক্ষতলে আমি পালকি নামাইতে বলিলাম। তাহার পর ভালো করিয়া দেখিয়া বুঝিতে পারিলাম যে বেচুর আসন্ন কাল উপস্থিত হইয়াছে। আমি তাহার মুখে বিন্দু বিন্দু জল দিয়া ধীরে ধীরে ভগবানের নাম করিতে লাগিলাম। এবার আমার পানে চাহিয়া অতি মৃদুস্বরে বেচু এই কয়টি কথা বলিল, মদনবাবু, আমি চলিলাম। রাধারানীকে আপনি বিবাহ করিবেন, আপনি সংসারী হইবেন।
তাহার প্রাণবায়ু অন্তর্হিত হইল। আমি কাঁদিতে লাগিলাম। বেহারাগণ তাহার মৃতদেহ জেলখানায় লইয়া গেল, আমিও সঙ্গে সঙ্গে যাইলাম। আমি মনে করিলাম যে মৃতদেহ দিবার অনুমতি হইলে আমি লোক ডাকিয়া আনিব। এইরূপ মনে করিয়া আমি বাহিরে অপেক্ষা করিতে লাগিলাম। কিছুক্ষণ পরে নিয়োগী মহাশয় সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। বাসায় পৌঁছিয়া তিনি সমুদয় ঘটনা শুনিয়াছিলেন। তাহার পর তিনি থানায় ও থানা হইতে আদালতে গিয়াছিলেন। আদালত হইতে এই স্থানে উপস্থিত হইলেন। পাল মহাশয় ও তাহার পুত্রের অনুসন্ধানে আমি প্রবৃত্ত হইলাম। তাহার সহিত যাহাদের আলাপ পরিচয় ছিল একে একে সকলকে তাহার তত্ত্ব জিজ্ঞাসা করিলাম, কিন্তু কেহই তাহার সন্ধান আমাকে বলিয়া দিতে পারিল না। মিহির নিরপরাধ প্রমাণিত হইয়াছে, আর লুকায়িত থাকিবার আবশ্যক নাই, এই মর্মে দুইখানি সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করিলাম। তাহাতেও কোনো ফল হইল না। কিন্তু তাহাদের সহিত পুনরায় যে আমার দেখা হইবে সে বিষয়ে আমি হতাশ হইলাম না, কারণ পাল মহাশয় সম্পত্তিশালী লোক, একদিন না একদিন তাহাকে দেশে আসিতেই হইবে। তাহা ব্যতীত কলকাতার বাসা তিনি একেবারে পরিত্যাগ করিয়া যান নাই। কলকাতার সেই 3টি ঘরে তাহার জিনিসপত্র আছে, তাহাতে চাবি দিয়া গিয়াছেন। একদিন না একদিন কেহ সে দ্রব্যাদি লইতে আসিবে, এই প্রত্যাশায় আমি দিনাতিপাত করিতে লাগিলাম। এইরূপে আরও 3 মাস কাটিয়া গেল। ভাদ্র মাস পড়িল। সে বৎসর দারুণ বর্ষা হইয়াছিল। পথঘাট জলে জলময় এবং কাদায় কর্দমময় হইয়াছিল। একদিন অপরাহ্ন 4টার সময় অফিসে বসিয়া কাজ করিতেছি, এমন সময় এক উৎপলবাসী আমাকে একখানি চিঠি আনিয়া দিল। সে পত্রে কেবল এই কয়টি কথা লেখা ছিল, অনুগ্রহ করিয়া অতি গোপনে এই লোকের সহিত শীঘ্র আসিবেন, আসিলে সকল কথা জানিতে পারিবেন। পাল মহাশয় ও মিহিরের জন্য সর্বদাই আমার মন উদ্বিগ্ন ছিল। চিঠিখানি পাইবা মাত্র আমার মনে হইল যে এইবার বোধহয় তাহাদের সন্ধান পাইলাম। কাল বিলম্ব না করিয়া আমি সেই লোকের সহিত চলিলাম। কলকাতার যে অংশে অতি ঘন বসতি, উড়িয়া আমাকে সেই স্থানে লইয়া গেল। সংকীর্ণ গলির ভিতর সংকীর্ণতর গলি, তাহার ভিতর একখানি খোলার বাড়িতে আমি প্রবেশ করিলাম। অতি কুৎসিত স্থান, দুর্গন্ধে নাড়ি উঠিয়া যায়, চারদিকে কাদায় ময়লায় পরিপূর্ণ। সেই বাটিতে অতি সামান্য ও ক্ষুদ্র একখানি ঘর উড়িয়া আমাকে দেখাইয়া দিল। ঘরের মেঝে নিতান্ত আর্দ্র, যেন জল সপসপ করিতেছিল। আমি দেখিলাম সেই ভিজা মেঝেতে সামান্য একটি মাদুরের উপর গেরুয়া পরিচ্ছদ পরিহিত এক যুবক পড়িয়া আছে। কে ও? মিহির, এই কথা বলি আমি তাহার নিকট গিয়া বসিলাম। মিহির আমার দিকে চাহিয়া দেখিল। চিনিতে পারিলাম বটে, কিন্তু সেই মিহির আর নাই। তাহার দেহ অস্থি চর্মসার হইয়া গিয়াছে, মুখ মলিন হইয়া গিয়াছে। তাহার গায়ে হাত দিয়া দেখিলাম যে শরীর হইতে অগ্নির ন্যায় উত্তাপ বাহির হইতেছে। মাঝে মাঝে অতি কষ্টের সহিত সে কাশিতেছে। নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া সাধন করিতেও যেন তাহার ক্লেশ হইতেছে। আমি পুনরায় বলিলাম, মিহির। মিহির মৃদুস্বরে বলিল, চুপ চুপ, আমার নাম ধরিয়া ডাকিও না, কেহ শুনিতে পাইলে এখনই আমাকে ধরিয়া লইয়া যাইবে। আমি বললাম, তবে তুমি এখনও সে কথা জানো না? মিহির, সে ভয় আর কিছুমাত্র নাই। তুমি যে নিরপরাধ তাহা সম্পূর্ণরূপে প্রমাণিত হইয়াছে। বেনিকে নিয়োগী পুত্র খুন করিয়াছিল। পুলিশের কাছে ও আদালতে সাহেবের কাছে সে তাহা স্বীকার করিয়াছে। তোমার আর কোনো ভয় নাই। এই কথা শুনিয়া মিহির বলিল, আমাকে তুলিয়া বসাও, আমি উঠিতে পারি না। আমি মিহিরকে তুলিয়া বসাইলাম। আমার স্কন্ধে মাথা ও বক্ষস্থলে আপনার শরীর রাখিয়া সে বসিয়া রহিল। তাহার পর বেচুর আদ্যপান্ত বিবরণ বারবার সে আমার মুখ হইতে শুনিল। সেই বিবরণ শ্রবণ করিয়া তাহার রোগ ও যাতনার যেন অনেকটা উপশম হইল, আর তাহার শরীরে যেন একটু বল হইল। তাহার পর আমি তাহাকে বলিলাম, মিহির ভাই, তোমাকে আর ক্ষণকালের জন্য আমি এই স্থানে রাখিতে পারি না। এই স্থানে সহজে মানুষ মরিয়া যায়। তুমি ভয়ানক জ্বর ভোগ করিতেছ, বুকেও বোধহয় কিছু রোগ হইয়া থাকিবে। অতএব তোমাকে আমি আমার বাসায় লইয়া যাইব। মিহির উত্তর করিল, কি করিয়া তাহা হইবে? আমার হাতে একটিও পয়সা নাই। এই সন্ন্যাসী বেশে বহু দেশ ভ্রমণ করিয়া আজ 10 দিন কলকাতায় উপস্থিত হইয়াছি। কলকাতায় উপস্থিত হইয়াই আমি শ্যামবাজারে গদাধর মোড়লের নিকট গমন করিয়াছিলাম। তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। তাহার পরদিন হইতে এই বিষম জ্বর দ্বারা আমি আক্রান্ত হইয়াছি। সেই অবধি বিছানায় পড়িয়া আছে, না ঔষধ না পথ্য। গাড়িতে যাইতে পারিব না, পালকি করিয়া যাইতে হইবে। কিন্তু গাড়ি কি পালকি ভাড়া কোথায় পাইব যে তোমার সহিত তোমার বাসায় যাইব? তবে তুমি যদি গদাধর মোড়লের নিকট একবার যাইতে পারো, তাহা হইলে হয়। আমি জিজ্ঞাসা করিলাম, গদাধর মোড়লকে? মিহির উত্তর করিল, তিনি বাবার বন্ধু, আমাদের স্বজাতি। কলিকাতায় তিনি ব্যবসা করেন, শ্যামবাজারে তাহার বাসা।
তোমার সহায়তায় যে রাত্রে আমি পুলিশের হাত হইতে নিষ্কৃতি পাই, সেই দিন বাবার নিকট যাহা কিছু নগদ টাকা ছিল তাহা তিনি আমাকে প্রদান করিয়া বলিলেন, এই টাকা ফুরাইয়া গেলে তুমি গদাধর মোড়লের নিকট যাইবে, যখন যাহা আবশ্যক হইবে গদাধর তোমাকে দিবে। আমাকে কদাচ তুমি পত্র লিখিবে না, কারণ সেই পত্রের অনুসরণে পুলিশ তোমার সন্ধান পাইতে পারে। আমি বলিলাম, গদাধর মোড়ল বোধহয় তোমার পিতার ঠিকানা জানেন। মিহির উত্তর করিল, বোধহয় কেন, পিতার ঠিকানা তিনি নিশ্চয় জানেন। মিহিরকে আমি আমার বাসায় লইয়া যাইলাম, পরিষ্কৃত শুভ্র বসন পরাইয়া তাহাকে পরিষ্কৃত বিছানায় শয়ন করাইলাম। তৎক্ষণাৎ ডাক্তার আনিয়া তাহাকে দেখাইলাম, ও ডাক্তার বলিলেন যে মিহিরের পীড়া বড় কঠিন হইয়াছে, তাহার বক্ষস্থলে দুই দিকেই প্রদাহ হইয়াছে। যাহা হোক, তাহার ঔষধ ও পথ্যের আয়োজন করিয়া আমি সেই রাত্রিতেই গদাধর মোড়লের অনুসন্ধানে গমন করিলাম। শেষ।